এবার আমরা পড়বো পদার্থের গঠন অধ্যায়। তো দেখো আমরা আগের অধ্যায় পড়িয়েছিলাম, যারা দেখোনি ডিসক্রিপশনে তোমাদের একটা লিঙ্ক আছে পুরো ক্লাস 8-এর, সেগুলো তোমরা দেখতে পারো। তাহলে চলো আমি বলছি যে পদার্থের গঠন, এখানে আমাদের প্রথমে কি আসে দেখো। পদার্থের গঠন মানে একটা পদার্থ কিভাবে গঠিত হয় সেগুলো সম্পর্কেই আসে এই চ্যাপ্টারে। তাহলে প্রথমে যদি বলা যায়, ধরো আমি বলছি যে একটা পদার্থ কি দিয়ে তৈরি হয়, তাহলে আমরা জানি যে ধরো মানুষ আছে বা যে কোনো জিনিস আছে, তাহলে সেটা কি দিয়ে তৈরি হয়, বিভিন্ন দেখো অণু, পরমাণু, কণা এগুলো দিয়ে তৈরি হয়। এখানে আছে পদার্থের গঠন। এবার তাহলে দেখো এই যে ধারণাগুলো আমরা ক্লাস 7-এও জেনেছিলাম যে অণু পরমাণু দিয়ে তৈরি হয়, তো এগুলো সর্বপ্রথম আমাদের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী জন ডাল্টন। তার আগে আরো বিভিন্ন বৈজ্ঞানিক ছিল, তিনারা অনেক কথা বলেছিলেন, সেগুলোকে একসঙ্গে বলেছিলেন জন ডাল্টন, দিয়ে তিনি পরমাণুবাদ দিয়েছিলেন। তাহলে এবার আমরা ওটাই জানবো। দেখো যে ডাল্টনের পরমাণুবাদ মানে ডাল্টন কি কি বলেছিলেন সেটা আমাদের জানতে হবে। তাহলে তোমরা খাতা নিয়ে বসে যাও, দেখো সবকিছু লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি বললাম যে একটা পদার্থ কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন ধারণা দিয়েছিলেন। তার মধ্যে এবার যে জন ডাল্টন সেগুলো সব ধারণাকে একসঙ্গে তিনি করেছিলেন, দিয়ে তার পরমাণুবাদ বানিয়েছিলেন, সেটা হবে জন ডাল্টনের পরমাণুবাদ। তাহলে এবার দেখো যে ডাল্টনের পরমাণুবাদে কি কি বলা হয়েছিল সেগুলো আমরা জানবো। তাহলে প্রথম কথা তিনি বলেছিলেন যে পদার্থ, যে কোনো একটা পদার্থ, সেটা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হয় সেটার পরমাণু। বোঝা গেল? মানে একটা পদার্থের সর্বাধিক যে ক্ষুদ্রতম অংশ একক, সেটাকে বলা হয় পরমাণু। এটার মানে যে কোনো পদার্থ একটা আছে সেটা সবচেয়ে ক্ষুদ্রতম কি দিয়ে তৈরি হয়, পরমাণু দিয়ে তৈরি হয়, এটা তিনি বলেছিলেন। তাহলে প্রথম পয়েন্ট লিখো, পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য, অবিভাজ্য মানে যেটা ভাঙা যাবে না, অংশ হলো পরমাণু। এটা তাহলে দেখো বললাম পদার্থের যে ক্ষুদ্রতম অবিভাজ্য অংশ এটাকে পরমাণু বলা হয়েছিল। আচ্ছা, কিন্তু দেখো বর্তমানে এই যে ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে, কারণ আমরা জানি আবার পরমাণুকে আবার ভাঙা যায়, মানে এখানে বলা হয়েছে অবিভাজ্য, তো পরমাণু অবিভাজ্য হয় না, পরমাণুকে আবার কণাতে ভাঙা যায়, জানো তোমরা। তারপরে আবার কণাকেও ভাঙা যায়, অনেক কিছু আছে, যেমন জানো তোমরা ল্যাপটনস বোসন সেগুলো আছে, তো ওগুলো তোমাদের ক্লাস 12-এ পড়ে আছে। এখন তোমরা মনে রাখো যে দেখো পদার্থের যে ক্ষুদ্রতম অংশ পরমাণু বলা হলো জন ডাল্টনের দ্বারা, সেটা ভুল প্রমাণিত হয়েছে। আমরা জানি যে পরমাণুকে আবার ভাঙা যায় বিভিন্ন ধরনের কণাতে, তাহলে এটা ভুল হয়, এটা একটু মনে রাখো। নেক্সট 2 নম্বর দেখো, তিনি বলেছিলেন ধরো কোনো একটা পদার্থ আছে, সেটার মধ্যে ধরো আমি বলছি দুটো পদার্থ আছে, একটাই বলছি, তাহলে একটা পদার্থ আছে সেটার মধ্যে ধরো তার কোনো একটা আইসোটোপ আছে বা কিছু আছে, তাহলে একই মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো একই হবে, এটা তিনি বলেছিলেন। কি বললাম? একই মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হবে। একই মৌল মানে কি, একটি ধরো মৌল আছে, তাহলে সেটার যে রাসায়নিক এবং ভৌত ধর্ম আছে সেটার মিল থাকবে, একই থাকবে। তো এটা লিখো, একই মৌলের বিভিন্ন ধর্ম, আমি লিখছি ধর্মগুলি বিভিন্ন ধর্মগুলি একই হয়। এটা তাহলে এই যে ধারণাটা দেখলাম, দেখো এটা আমরা যদি দেখি, ধরো হাইড্রোজেন আছে, আমরা জানি হাইড্রোজেন 1 1 হয় এবং হাইড্রোজেন আবার 2 1 হয়। তাহলে তিনি যে বললেন যে একই মৌল যদি হয় তাহলে সেটার সম্পূর্ণ ধর্মগুলো একই হবে, এটাও ভুল। হ্যাঁ, এমনটা হয় না। একই মৌল যদি হয়, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো আইসোটোপ পাওয়া যায়, তো সেগুলো ভিন্ন ভিন্ন ধর্ম হতে পারে, ঠিক আছে? কিন্তু তখন তিনি এগুলো কেন বুঝতে পারেননি, কারণ তখন এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য যন্ত্রপাতি ছিল না, আমরা কিভাবে বুঝবো, তার জন্য তখন এগুলো বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে, দিয়ে সব কথাগুলো ভুল প্রমাণিত হয়েছে। তাহলে এই যে কথাটা বললাম এটাও একটু ভুল প্রমাণ হয়েছে, তোমরা মনে রাখো। নেক্সট তারপরে এবার দেখো 3 নম্বর, তিনি বলেছিলেন যে ভিন্ন ভিন্ন পদার্থের, ধরো দুটি ভিন্ন পদার্থ আছে, তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ভিন্ন ভিন্ন হবে, মানে আলাদা জিনিস আছে আলাদা হবে ধর্ম, এটা তিনি ভেবেছিলেন। তাহলে দেখো ভিন্ন ভিন্ন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। আচ্ছা, এবার এই যে কথা বললাম ভিন্ন ভিন্ন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম, এটা যদি আমরা দেখি
যেমন ধরো বললাম আমি আছি এখানে পটাশিয়াম আছে আর ধরো সোডিয়াম আছে, এই দুটো ভিন্ন পদার্থ পটাশিয়াম এবং সোডিয়াম, কিন্তু এদের যদি আমরা ধর্মগুলো লক্ষ্য করি প্রচুর ধর্মের মিল দেখা যায়, প্রায় ধর্ম একই। তাহলে এই যে কথাটা বললো যে ভিন্ন ভিন্ন পদার্থ হবে তো তাদের ভিন্ন ভিন্ন ধর্ম হবে, এই কথাটাও ভুল প্রমাণ হয়েছে। ভিন্ন ভিন্ন পদার্থের যে ধর্ম সেটা আবার সেমও হতে পারে, তাহলে এই যে কথা এটা ভুল বললাম। তাহলে তিনটে যে কথা সবকিছু ভুল প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা তারপরে আর একটা আছে দেখো, তিনি বলেছিলেন যখন কোনো দুটি পদার্থ রাসায়নিক বিক্রিয়া করবে তখন যে পদার্থগুলি বিক্রিয়া করছে সেগুলো সর্বদা সরল অনুপাতে বিক্রিয়া করে। ধরো দুটো বিক্রিয়া, ধরো জল, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হলো, তাহলে যে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হলো তাহলে সেগুলো সর্বদা সরল অনুপাতে বিক্রিয়া করবে। এটার মানে আমি বলছি, ধরো H2 আছে প্লাস O2 আছে, দিয়ে এখান থেকে H2O তৈরি হলো। এবারে যদি আমরা ব্যালেন্স করি কত হবে, 2, এখানে 2, এটা 2, এটা 1, এটা আচ্ছা তাহলে এটা 2 চলে এলো, তাহলে এখানে কত 2। তাহলে এইভাবে দেখো এখানে কত অনুপাত যদি বার করি আমরা 2 অনুপাত, এখানে কিছু নাই মানে কত আছে 1, তাহলে এগুলো সর্বদা কি 2 অনুপাত 1 এ বিক্রিয়া করলো। তাহলে তার কথা ছিল যে কোনো রাসায়নিক বিক্রিয়া সর্বদা এইভাবে যে পদার্থগুলো অংশগ্রহণ করছে সেগুলো সর্বদা সরল অনুপাতে থাকবে। মানে ধরো এটা বৃদ্ধি পেলো, এটা ধরো 3 হয়ে গেল, তাহলে এটাও বৃদ্ধি পাবে, বোঝা গেল, মানে এটা বাড়ছে এটা কমছে এমনটা হবে না, তিনি এই কথাটা বলেছিলেন। আচ্ছা এবার দেখো এই কথাটা একদম সম্পূর্ণ এখন পর্যন্ত সত্য কথা, এটা ভুল প্রমাণিত হয়নি বা হবে না। তাহলে এটা বললাম একটা, যাই হোক 4টার মধ্যে একটা কথা ঠিক আছে, তো এটা তোমরা লিখো, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলি সরল অনুপাতে বিক্রিয়া করে, তাহলে এইগুলো সব ছিল দেখো ডাল্টনের পরমাণুবাদ। এবার আমরা নেক্সট টপিক পড়বো, তার আগে ভিডিওটিকে একটু লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তাহলে আমরা বললাম দেখো যে জানবো ইলেকট্রন মানে যে বিভিন্ন কণা আছে, মানে আমরা বললাম যে পরমাণুকে ভাঙা যায়, তো কিভাবে ভাঙা যায় সেগুলো আমরা জানবো। তাহলে আমরা জানবো এবার যে পরমাণু যেটা আছে সেটাকে ভাঙা যায় কিসের মধ্যে ভাঙা যায়, তোমরা জানো সেগুলো হয় কণা। তাহলে পরমাণুকে কণাতে ভাঙা যায়, মানে একটা পরমাণু যখন সবচেয়ে ছোট অংশ আছে সেটাকে আমরা কণাতে বিভাজিত করতে পারবো। এবার প্রধান কণা দেখো, এই যে কণা আবার 3 ধরনের হতে পারে, ঠিক আছে, স্থায়ী কণা, অস্থায়ী কণা এবং সংমিশ্রণ কণা, এগুলো জানতে হবে না। এবার দেখো আমাদের যে মেন কণা আছে মানে প্রধান যে কণা আছে 3টি হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? তাহলে যে প্রধান কণা বললাম 3 প্রকারের হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এগুলো আমাদের একটু জানতে হবে যে কিভাবে আবিষ্কার হয়েছিল সেগুলো সম্পর্কে, মানে আবিষ্কার, হ্যাঁ যাই হোক ওটাই। তাহলে দেখো আমরা প্রথমে জানবো যে ইলেকট্রনের আবিষ্কার জানা আশা করছি কে করেছিলেন, তোমরা ক্লাস 7এও পড়েছো, সেটা হচ্ছিল বিজ্ঞানী থমসন। তাহলে বিজ্ঞানী থমসন দেখো একটা এক্সপেরিমেন্ট করছিলেন একটা যন্ত্রপাতি নিয়ে, দিয়ে তিনি দেখেছিলেন যে এক প্রকার রশ্মি ক্যাথোড থেকে চলে যাচ্ছিল অ্যানোডের দিকে, আশা করছি জানো। দিয়ে এক প্রকার রশ্মি যাওয়ার ফলে সেখানে সেই রশ্মিটাকে যখন তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই রশ্মিটা ইলেকট্রনের স্রোত, দিয়ে তখন থেকে বলা হয় যে ক্যাথোড রশ্মি ইলেকট্রনের একটা স্রোত হয়, তার মানে তখন থেকে তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এগুলো ডিটেলসে তোমরা ক্লাস 11-এ জানবা, এখন জাস্ট মনে রাখো যে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল এইভাবে। এবার দেখো যখন ইলেকট্রনের আবিষ্কার হলো, এবার ইলেকট্রনের যে চার্জ আছে মানে চার্জ মানে আধান সেটা নেগেটিভ হয়, তার জন্য ইলেকট্রনকে প্রথমে নাম দেওয়া হয়েছিল নেগেট্রন। তাহলে ইলেকট্রনের প্রথম নাম কি ছিল বললাম দেখো, নেগেট্রন। এবার যে নেগেট্রন ছিল এটাকে পরবর্তীকালে দেখো বিজ্ঞানী থমসনের ফ্রেন্ড বন্ধু তিনি আর একটা নতুন নাম দিয়েছিলেন যেটা হলো ইলেকট্রন। কেন হলো একটু পরে বলছি এটা কেন নামটা চেঞ্জ হয়েছিল। আচ্ছা এবার দেখো যখন নেগেট্রন আবিষ্কার হলো, আচ্ছা এবার এগুলোর বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে, ইলেকট্রনের যে বৈশিষ্ট্য সেগুলো জানতে হবে। হ্যাঁ তো দেখো প্রথম যে বৈশিষ্ট্য, এটি ঋণাত্মক কণা, প্রথমে যেটা বললাম এটি ঋণাত্মক কণা, এটা বৈশিষ্ট্য, এগুলো ভালোভাবে লিখবা তোমরা একটু। আচ্ছা তারপর দেখো এই যে ইলেকট্রন আছে সেই ক্ষেত্রে তার যদি আমরা ভর দেখি মানে ভরের যে পরিমাণ সেটা সবচেয়ে কম হয়, বাকি কণাদের তুলনায় সবচেয়ে ভর কম হয়, তাহলে ভর সব থেকে কম, এটা 2 নম্বর পয়েন্ট বললাম, মনে রাখো। আচ্ছা তারপরে আর দেখো
যে ইলেকট্রন আছে, হ্যাঁ, তো ইলেকট্রন যেটা আছে সেটার যে চার্জ মানে আধান যেটা আছে সেটা প্রোটনের সমান হয়। আমরা প্রোটন আবিষ্কার হবে এরপরে, তো এটা মনে রাখো, আধান প্রোটনের সমান। আচ্ছা, এবার সমান হয় কিন্তু ও বিপরীত হয়, মানে ইলেকট্রনের ক্ষেত্রে কি হয় মাইনাস, প্রোটনের ক্ষেত্রে কি হয় প্লাস। তাহলে আধান প্রোটনের সমান ও বিপরীত হয়, এটা বললাম বৈশিষ্ট্য, এগুলো মনে রাখো। এবার শোনো, যখন ইলেকট্রন আবিষ্কার হলো তাহলে বিজ্ঞানী থমসন এবার তিনি একটা নিজের পরমাণু মডেল দিয়েছিলেন, সেটাকে বলা হয় থমসনের পরমাণু মডেল। ঠিক আছে, এবার ওটা আমরা জানবো। তাহলে তোমরা লিখো থমসনের পরমাণু মডেল। থমসনের পরমাণু মডেল। দেখো থমসনের পরমাণু মডেল দেখতে এটা কেমন ছিল সেটা তোমরা দেখাও। পরমাণুটা জাস্ট দেখিয়ে দাও, আর তারপরে আমরা একটু লিখবো। দেখো এইভাবে একটা গোল হবে, তারপরে এইভাবে এগুলো ইলেকট্রন ছিল, এটাকে বলা হয় থমসনের পরমাণু মডেল। কি হয় এটা, দেখো থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করলেন তখন বাকি তো আর কিছু ছিল না, ইলেকট্রন ছিল। তার মানে শুধুমাত্র তিনি দেখিয়েছিলেন যে ইলেকট্রনগুলো এইভাবে একটা পরমাণুতে অবস্থান করে, দিয়ে তিনি এটাকে পরমাণু, থমসনের পরমাণু মডেল নাম দিয়েছিলেন। এই মডেল অনুযায়ী দেখো একটা পরমাণু দেখতে এমনটা হয়। আচ্ছা, কিন্তু আশা করছি জানো এটা ভুল, এটা আমরা জানি পরমাণু দেখতে এমনটা হয় না, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন সবকিছু থাকে। তো এটা দেখো সর্বপ্রথম থমসনের পরমাণু মডেল ছিল। নেক্সট আমরা পড়ছি, তার আগে তোমরা দেখো তোমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে লেখা আছে পুরো বইয়ের ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্স। তো সেই লিঙ্কে তোমরা যে আছে সেটাতে ক্লিক করো, তারপর সেই যে প্লেলিস্ট আছে সেটাকে সেভ করে নাও। সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসের 7-এর সব কিছু পেয়ে যাবা। তো তোমাদের কোনো ভিডিও আর খুঁজতে হবে না, সেটা তোমরা সেভ করে নাও। তোমরা নিচে দেখো ইউ লেখা আছে, ইউ, সেখানে তোমরা সেই সেভ করা প্লেলিস্টটা পেয়ে যাবা, সেখানে প্রত্যেকটা ভিডিও পরপর তোমরা পেয়ে যাবা। তো সেটা সেভ করে নাও। এরপর জানতে হবে প্রোটনের আবিষ্কার। তো দেখো বিজ্ঞানী থমসনের যখন ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল তখন সব বৈজ্ঞানিক মিলে মানে চিন্তিত হয়ে গেছিল, তারা টেনশনে পড়েছিল। কারণ দেখো কোনো একটা পরমাণুতে যদি শুধুমাত্র ইলেকট্রন থাকে মানে নিগেট্রন থাকে, শুধু যদি মাইনাস থাকে তাহলে সেটার প্রভাবে কি হয়ে যাবে জানো তোমরা, যে একটা পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন থাকলে সেটা আয়নে পরিণত হয়, দিয়ে সেটার মধ্যে ইলেকট্রিক চার্জ থাকে। কিন্তু আমরা জানি আমাদের আশেপাশে যত বস্তু আছে সাধারণত সেগুলোর মধ্যে কোনো ইলেকট্রিক চার্জ থাকে না। যেমন তোমার মধ্যে কোনো চার্জ আছে ইলেকট্রনের না। তাহলে এই যে পদার্থ মানে এই যে পদার্থ নিস্তড়িত হয়, তো কেন হয় এই যে পদার্থ মানে একটা পদার্থ নিস্তড়িত কেন হয় সেটা সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিকের চিন্তা হয়েছিল। কারণ শুধুমাত্র মাইনাস থাকলে চার্জ হবে না, তার জন্য মানে বিজ্ঞানীরা জানতেন যে মাইনাস আছে তার মানে পরমাণুতে প্লাসও থাকবে, যে প্লাসে মাইনাসে ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এটা কেউ প্রমাণ করতে পারছিলেন না, সেটা প্রমাণ করেছিলেন দেখো রাদারফোর্ড। হ্যাঁ, তো বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটনের আবিষ্কার করেছিলেন, জানো তোমরা। তাহলে এবার দেখো কিভাবে হয়েছিল এটা। তাহলে যেমন বললাম বিজ্ঞানী থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে ক্যাথোড রশ্মিটা ইলেকট্রনের রূপান্তর হয়ে যায়, মানে ইলেকট্রনটা ক্যাথোড রশ্মি হয়। তেমনি বিজ্ঞানী রাদারফোর্ড দেখেছিলেন যে ক্যাথোড রশ্মির উল্টো দিকে আরেক প্রকার রশ্মি হয়, সেটাকে অ্যানোড রশ্মি বলা হয়। তো সেই অ্যানোড রশ্মি থেকে যখন তিনি এক্সপেরিমেন্ট করলেন বিভিন্ন, তখন বোঝা গেল যে অ্যানোড রশ্মিটা আসলে প্রোটনের স্রোত, মানে ওটা প্রোটন। ঠিক আছে, তাহলে অ্যানোড রশ্মি থেকে তিনি প্রমাণ করলেন যে কি হয়, সেটা প্রোটন হয়ে যায়, অ্যানোড রশ্মিটা প্রোটন। আচ্ছা, এবার প্রোটনের তাহলে নাম কি হবে, ডাইরেক্টলি পজিটিভ থেকে এসেছে প্রোটন। কারণ জানো তোমরা, দেখো প্রোটনের বৈশিষ্ট্য প্রথম তোমরা লিখো, এটি ধনাত্মক কণা। প্রথমে বলেছি আমি যে এটা একটা পজিটিভ কণা হয়। ঠিক আছে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য লিখো যে এটি একটি ধনাত্মক কণা। এবার দেখো এই যে প্রোটন আছে সেটার ভর ইলেকট্রনের, দেখো ভর ইলেকট্রনের 1836 গুণ হয়। ঠিক আছে, তাহলে বললাম যে এটার ভর ইলেকট্রনের 1836 গুণ, মানে ইলেকট্রন যত ভারী তার চেয়ে 1836 গুণ ভারী হয়। ঠিক আছে, তাহলে এটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য মনে রাখবা যে এই যে প্রোটন আছে, এই প্রোটনের মানে যে থাকে সেটা প্রোটন সর্বদা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, তাহলে লিখো প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে এগুলো প্রোটনের আমি বৈশিষ্ট্য বললাম। এবার শোনো, প্রোটনের আবিষ্কার বললাম রাদারফোর্ড করেছিলেন।
এবার যখন প্রোটন আবিষ্কার হলো তখন একটা নতুন পরমাণু মডেল আসবে, যেমন থমসনের বললাম আমি পরমাণু মডেলটা দেখালাম। এবার দেখো থমসনের পরমাণু মডেলটা ভুল, হ্যাঁ। এবার তার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড তেমন ভুল করেননি, মানে রাদারফোর্ড আন্দাজে একটা পরমাণু মডেল দেননি, তিনি একটা প্রপার এক্সপেরিমেন্ট করেছিলেন, দিয়ে সেই এক্সপেরিমেন্ট থেকে তিনি জানিয়েছিলেন যে একটা পরমাণু দেখতে কেমন হয়। তো সেই এক্সপেরিমেন্ট যেটা আছে সেটা আমরা জানবো, তারপরে পরমাণু মডেলটা আমরা দেখবো। সেটাকে বলা হয়, দেখো, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা বিচ্ছুরণ পরীক্ষা, তো সেটাই এবার আমরা জানবো। এটাতে কি হয়েছিল দেখো, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা আমি বলছি। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমরা বললাম সব কিছু আমি ক্লাস 7 থেকে 10 পর্যায়ে পড়াচ্ছি, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। দেখো কি ছিল, একটা এইভাবে সেট ছিল, এখানে একটা মেশিন ছিল, এটাকে আলফার উৎস বলা হবে। আমি বলছি রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষাটা কেমন ছিল সেটা। এখান থেকে রশ্মি যাবে, এখানে একটা দেখো সোনার পাত ছিল, এটা সোনা, আমি ছোট করে দেখাচ্ছি, ধরো এটা আসে, আর এখানে একটা এইভাবে দেখো পর্দা ছিল, এটা জিঙ্ক সালফেট ZnS এর পর্দা। তাহলে যখন এই যে মেশিনটা অন করা হয়েছিল আলফার মেশিনটা, তখন আলফা কণা এদিক দিয়ে চলে যাবে, যে আলফা কণা যাবে ধীরে ধীরে, ঠিক আছে। এবার আলফা কণা যেটা আছে দেখো সেটা পজিটিভ কণা হয়, এটা মনে রাখো। তাহলে যখন এই মেশিনটা অন করা হয়েছিল দেখো, তখন দেখলেন যে বেশিরভাগ যে আলফা কণা আছে দেখো ডাইরেক্টলি মানে একদম সরাসরি ভাবে কিসের মধ্যে, পরমাণুর মধ্যে চলে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে বেশিরভাগ আলফা কণা ডাইরেক্টলি এই পর্দার মধ্যে চলে গেল। কিছু কিছু আলফা কণা একটু এইভাবে দেখো বেঁকে গেছিল, আমি এই ক্ষেত্রে দেখালাম, ঠিক আছে। আর দেখো 20,000 মধ্যে 1-2টি কণা এইভাবে 90 ডিগ্রিতে গিয়েছিল, বা 180 ডিগ্রিতে যে পথে গেল সেই পথে আবার ফিরে চলে এলো, ঠিক আছে। তাহলে এই ঘটনাগুলো ঘটলো, বোঝা গেল। আবার বলছি দেখো, এখানে 3টি ঘটনা দেখা গেছিল। প্রথমে যখন এই যে মেশিনটা অন করা হয়েছিল, বেশিরভাগ আলফা কণা এই সোনা থেকে ডাইরেক্টলি চলে গেছিল এই পর্দার মধ্যে, কিছু কণা একটু বেঁকে গেছিল, আর 20,000 মধ্যে 1-2টি কণা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে এসেছিল। তাহলে এবার দেখো, এই যে আলফা বিচ্ছুরণ পরীক্ষা হলো রাদারফোর্ডের, এখান থেকে আমরা বুঝতে পারবো যে একটা পরমাণু দেখতে কেমন হয়। যদি আমরা দেখি, ধরো এটা আছে, আমি ধরো সোনার পরমাণুটাকে এইভাবে দেখালাম, তাহলে কি দেখতে পাবো, দেখো যে পরমাণুর, দেখো এই যে বললাম বেশিরভাগ আলফা কণা ডাইরেক্টলি চলে যাচ্ছিল, এটা কখন হতে পারে, যখন পরমাণুর বেশিরভাগ অংশটা কি গ্যাপ থাকবে, ফাঁকা থাকবে। তাহলে এটা দেখো, তার মানে প্রথম জিনিস যে চলে যাচ্ছিল, দেখো তার মানে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হবে, কারণ এগুলো আলফা কণাগুলো এইভাবে চলে যাচ্ছিল। আচ্ছা, তারপরে কি বললাম, সেকেন্ড, কিছু কিছু কণা একটু বেঁকে যাচ্ছিল। এবার দেখো, আমরা জানি যে ইলেকট্রন কি হয়, নেগেটিভ হয়, মানে ঋণাত্মক হয়। এবার এটা কি হয়ে যায়, পজিটিভ। তো আমরা জানি যে পজিটিভ এবং নেগেটিভ কণার মধ্যে আকর্ষণ হয়, জানো তোমরা যে বিপরীত কণা বা বিপরীত আধান বা বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে তার জন্য বেঁকে যাচ্ছিল। তাহলে দেখো, এই যে আলফা কণাগুলো, এই এখানে ধরো ইলেকট্রন আছে, ইলেকট্রন, তাহলে ইলেকট্রন থাকার কারণে বেঁকে যাচ্ছিল। তাহলে এবার আমরা কি দেখবো, যে পরমাণুর উপরের অংশ ইলেকট্রন ছিল, তার জন্য বেঁকে যাচ্ছিল এটা। তাহলে 2 নম্বর জিনিস এটা বুঝতে পারলাম যে পরমাণুর উপরের দিকে একটা কণা ছিল ঋণাত্মক, সেটা কি ছিল, ইলেকট্রন অবশ্যই। আচ্ছা, নেক্সট, তারপরে দেখো আর একটা ছিল, যে কিছু কণা যাচ্ছিল, দিয়ে আবার ধাক্কা লেগে আবার একই পথে ফিরে যাচ্ছিল, 20,000 মধ্যে 1-2টি। তাহলে এই যে কণা গেল, এটা কখন হতে পারে, ধরো তুমি যাচ্ছ, এবার ধরো সামনে কোনো একটা ভারী জিনিস চলে এলো, তাহলে কি হবে, সেটা ধাক্কা লাগবে, দিয়ে আবার পিছনে চলে আসবা। তাহলে এবার এখানে একটা কোনো ভারী কণা ছিল মাঝে, তার জন্য যাচ্ছিল, দিয়ে আবার ধাক্কা লেগে চলে যাচ্ছিল। এবার এখানে আমাদের ভারী কণা কি আবিষ্কার হয়েছে, প্রোটন। আমি তো বললাম প্রোটনটা ইলেকট্রনের 1836 গুণ ভারী হয়। দিয়ে দেখো এইভাবে মানে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন। তো তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল কেমন হয় তোমরা একটু ভালোভাবে একটা ছবির সাহায্যে এঁকে নাও। প্রথমে এইভাবে দেখাও, একটা এইভাবে পজিটিভ করো, এটাকে তোমরা এইভাবে নাম দাও, এখানে এটা লিখুন নিউক্লিয়াস, এটাকে বলা হয় নিউক্লিয়াস, তোমরা জানো অবশ্যই। আর বাইরের দিকে কি থাকে, ইলেকট্রন, তো এটার নাম হলো ইলেকট্রন কক্ষ বা ইলেকট্রন মহল, ইলেকট্রন কক্ষ বা ইলেকট্রন মহল। তাহলে দেখো, এবার এখানে যে নিউক্লিয়াসের চারিধারে যে ইলেকট্রন আছে সেগুলো ঘুরতে থাকে। এবার এখানে একটা প্রশ্ন, যে আমি বলছি, দেখো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিধারে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো কিভাবে, মানে কেন ঘোরে, এটা রাদারফোর্ড কিভাবে জানতে পেরেছিল। দেখো, তাহলে একটা জিনিস যখন ঘোরে তখন আমরা জানি সেটার মধ্যে একটা বাইরের দিকে বল কাজ করে, ধরো এটা ঘুরছে, তাহলে এটার বাইরের দিকে একটা বল কাজ করবে, সেটাকে আমরা নাম দিব দেখো অপকেন্দ্র বল।
অপকেন্দ্র বল। ঠিক আছে। আর দেখো এই যে পজিটিভ এবং নেগেটিভ এটার মধ্যে একটা বল কাজ করে, সেটাকে কি বলা হয়? তড়িৎ বল, সংক্ষেপে আমি বললাম, বা কুলম্বীয় তড়িৎ আকর্ষণ বল। তাহলে তড়িৎ বল। তাহলে এবার দেখো একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে দেখো এই বাইরে যাওয়ার একটা চেষ্টা করছে, সেটা হবে অপকেন্দ্র বল, আর ভিতরে একটা চেষ্টা করছে তড়িৎ বল। তো রাদারফোর্ড ভেবেছিলেন যদি এটা না ঘুরতো ইলেকট্রন, তাহলে কি হতো, এই যে মাইনাসটা আছে প্লাসের দিকে আকর্ষণ হয়ে যেত, দিয়ে চলে আসতো নিউক্লিয়াসে। তো ইলেকট্রনটা নিউক্লিয়াসে চলে এলে সব কিছু শেষ হয়ে যেত, কারণ বললাম ইলেকট্রন বাইরে থাকে। তাহলে এবার তার জন্য দেখো তিনি ভাবলেন যে ইলেকট্রন যখন ঘুরবে তখন একটা বাইরের দিকে বল কাজ করবে, আবার একটা ভিতরের দিকে বল কাজ করবে, দিয়ে দুটো ব্যালেন্স হয়ে যাবে। তার জন্য ইলেকট্রনটা সর্বদা ইলেকট্রন কক্ষের মধ্যে ঘুরতে থাকবে। তো এইভাবে দেখো বোঝা যায় যে ইলেকট্রনটা কক্ষের মধ্যে ঘুরতে থাকবে। একটা টপিক দিয়ে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। দেখো আমি বলেছিলাম একটু আগে যে ইলেকট্রন যেটা আছে সেটার নাম প্রথমে নেগেট্রন ছিল। তো দেখো সেটা বিজ্ঞানী স্টোনি সেটাকে নাম দিয়েছিলেন ইলেকট্রন, কারণ আমরা জানি যে একটা কারেন্টের তারের মধ্যে, ধরো এটা একটা কারেন্টের তার আছে, তার মধ্যে কি যায়, ইলেকট্রনের ফ্লো হয়, তোমরা জানো আশা করছি অবশ্যই। তাহলে ইলেকট্রনের যখন ফ্লো হয়, তার মানে এবার ইলেকট্রনের ফ্লো হওয়ার কারণে, মানে যে নেগেট্রন ছিল, নেগেটিভ কণা ছিল, সেটার ফ্লো হওয়ার কারণে কারেন্ট যায়। তোমরা আশা করছি জানো যে বাড়িতে কারেন্ট আসে, তার মানে কি আসে, ইলেকট্রন আসে। তাহলে এবার কারেন্টের মানে যে তড়িতের ইংরেজিতে একক কি হয়, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। এবার তার জন্য সেটার নাম, এবার ইলেকট্রিসিটি কে নিয়ে যায়, নেগেট্রন। একটু শুনতে কেমন লাগছে, তার জন্য তিনি নাম দিয়েছিলেন যে ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রন। বোঝা গেল? তো এইভাবে বিজ্ঞানী স্টোনি ছিল থমসনের বন্ধু, তো তিনি নামটা দিয়েছিলেন এইভাবে, যে ইলেকট্রনের নামকরণ হয়েছিল কি বললাম, দেখো ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রন। একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে কোন কণা ঋণাত্মক হয়। আজকে পড়ালাম যে একটা কণা নেগেটিভ ঋণাত্মক হয়, সেটা তোমরা কমেন্টের মধ্যে জানাও। এবং আবার দেখা হচ্ছে পরের দিন ক্লাসে। সবাই ভিডিওগুলো দেখতে থাকো এবং একটু ভিডিওটি শেয়ার করে দাও। আমি বললাম যে প্লেলিস্টটা আছে তোমাদের ডিসক্রিপশনে, সেটা তোমরা সেভ করে নাও।